প্রিয় দর্শক, সৌন্দর্য শব্দটা না ভারী অদ্ভুত। কেউ বলে শীতকালে সুন্দর হয়ে যায়, কেউ বা বলে গরম এলেই তাদের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। আপনি কোন দলের মানুষ? আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। পুরো সময় জুড়ে প্রতিদিনের মতোই আপনাদের সাথে রয়েছে আমি তমা রশিদ, এবং আমার সাথে রয়েছে আপনাদের পছন্দের তিনটা সেগমেন্ট: হট সিট উইথ সেলিব্রিটি, ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমে চলে যাচ্ছি হট সিট উইথ সেলিব্রিটিতে। দেশের গণ্ডিতে আসলে সর্বেসর্বা হওয়াটা খুব একটা কঠিন না, তবে বিদেশের মাটিতে যেও নিজের দেশকে রিপ্রেজেন্ট করা, সেখানে গিয়েও সর্বেসর্বা হওয়াটা খানিকটা কষ্টকর বটে। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন, তিনি যেখানে হাত দেন সেখানে কিভাবে যেন তিনি সর্বেসর্বা হয়ে ওঠেন। বলছিলাম চ্যাম্পিয়ন হওয়ার কথা। আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন মানুষ যিনি বিউটি পেজেন্টে দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন। বিস্তারিত তার কাছ থেকে আসলে জানবো এবং আপনাদেরকে জানাবো। আজ আমাদের সাথে রয়েছেন শান্তা ইসলাম। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? অনেক ভালো আছি, কিন্তু আমার মাথায় অনেক প্রশ্ন। তার মধ্যে অন্যতম হচ্ছে ইন্ডিয়াতে যে মানে বিউটি পেজেন্টটা করা হয়েছিল, আমি যদি ভুল না হয়ে থাকি, সেটার নাম হচ্ছে মিসেস ইন্টারন্যাশনাল গ্ল্যাম আইকন 2021, এবং সেখানে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, চ্যাম্পিয়ন হয়েছেন। সেই জার্নিটা কেমন ছিল? জার্নিটা আসলে আমার জন্য ওইটা ফার্স্ট টাইম একটা বিউটি পেজেন্টে যাওয়া, তাও প্রিপারেশন নিয়ে না। আবার ইন্টারন্যাশনাল? হ্যাঁ, ইন্টারন্যাশনালি। আমার এক ফ্রেন্ড ফটোগ্রাফার, তো ওই শোগুলোতে প্রায় যাওয়া আসা করতো ফটোগ্রাফার হিসেবে। তো হুট করে আমাকে বললো যে তুই এটাতে পার্টিসিপেট করতে পারিস মনে হয়। তো এটাই আমার ফার্স্ট টাইম একা দেশের বাইরে যাওয়া, ইভেন একটা বিউটি পেজেন্টে পার্টিসিপেট করা। তো গেলাম, যাওয়ার পর ওখানে আমাদের গ্রুমিং হয়। তারপর হচ্ছে কত মাসের গ্রুমিং ছিল? ওইটা আসলে কি, এখান থেকে আমরা বেশি টাইম নিয়ে ওখানে স্টে করতে পারবো না, কারণ তখন আমাদের মানে খুব টাইট শিডিউল ছিল। তো আমরা 7 ডেজের একটা গ্রুমিং হয় ওখানে, একটা লাইন আপ করানো হয় যে আমাদের ওখানে কি কি করতে হতে পারে। তো হ্যাঁ, খুব শর্ট টাইমের মধ্যে সব কিছু হয়ে গেছে। তো ওখানে কি বলে এটাকে, ফটো সেশন ছিল, তারপর হচ্ছে অ্যাক্টিভিটিস রাউন্ড ছিল। তো এইসব রাউন্ড আমি যে কমপ্লিট করতে পারবো আমি সেটা নিজেও জানতাম না। তো ওভাবেই আস্তে করে শুরুটা হলো, অ্যান্ড দেন হুট করেই মানে একটা উইন হয়ে গেল, যেটা আনএক্সপেক্টেড। আমি কখনো ভাবিনি যে ফার্স্ট টাইম দেশের বাইরে গিয়ে নিজের দেশকে মানে রিপ্রেজেন্ট করতে পারবো, ইভেন সেটাকে উইন করে আবার আসতেও পারবো। দ্যাটস মিন আপনার অ্যাডাপ্ট করার ক্যাপাসিটি তো অনেক হাই, বিকজ 7 ডেতে আপনি সব কিছু অ্যাডাপ্ট করে নিয়েছেন এবং ফাইনালি সে পারফরমেন্সটা দিয়েছেন। শুধু ইন্টারন্যাশনালি না, ন্যাশনালিও একটি কম্পিটিশনে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, যেটা চিটাগংয়ে অনুষ্ঠিত হয়েছিল। সেটা সম্পর্কে জানতে চাই। আর সেটা ছিল হচ্ছে আমাদের চিটাগাংয়ের একটা গ্র্যান্ড লুক সিজন 2 ছিল। তো সেটাতেও আমার যে বড় ভাই উনি বলল যে তুমি তো দেশের বাইরে পার্টিসিপেট করেছোই, তো দেশেও একটা অ্যাপ্লাই করে দেখতে পারো, খারাপ হয় না। তো সেটাতে আমি প্রথমে করতে চাইনি, যেহেতু একটা হয়ে গেছি, তো আরেকটা কি দরকার। তো সেখানেও সেম থিং, কোয়েশ্চেন রাউন্ড ছিল, অ্যাক্টিভিটিস ছিল, সেম থিং। কম্পিটিশন উইন নিয়ে আমরা অনেক কথা শুনি, তার মধ্যে হচ্ছে এই যে কম্পিটিশনের সবথেকে বেশি আকর্ষণীয় জিনিস ক্রাউন, সেটা মানে ক্রয় করার একটা ব্যাপার। হ্যাঁ, এটা নিয়ে আমাদের কথাও হচ্ছিল বিহাইন্ড দ্য স্ক্রিনে, যে ক্রাউন ক্রয় বিক্রয়ের একটা কথা সবসময় শুনতে হয়। সো অ্যাকচুয়ালি কি ক্রাউন কেনা হয় বা কেউ কিনে? হচ্ছে তো আমাদের দেশে রিসেন্টলি কয়েকটা বারে নিউজে দেখলাম আমি যে ক্রাউন রাতারাতি নাকি সেল হচ্ছে, পজিশন সেল করা হয়। আমি এক্সাক্ট প্রুফ সহ বলতে পারবো না, বাট আমিও যতটুকু শুনেছি যে হ্যাঁ, এটা দেশে হচ্ছে। সো অনেকেই কিন্তু বিউটি পেজেন্টে যারা কাজ করছেন, বা আপনি র্যাম্পে কাজ করছেন, ফটোশ্যুটে কাজ করছেন, স্টিলে বিভিন্ন ধরনের কাজ করছেন, অনেকেই একটা জিনিস বলে যে যারা মডেলরা রয়েছে তাদের নিশ্চিত মানে উপার্জনের অন্য কোনো মাধ্যম আছে, বিকজ মডেলদের লাইফস্টাইল অনেক ডিফারেন্ট হয়। ইউ হ্যাভ টু ক্যারি আ লট অফ থিংস, অনেক ধরনের জুয়েলারিজ, অনেক দামি প্রোডাক্টস, মেকআপস, হিলস, এটা সেটা অনেক কিছু। বাট দেখা যাচ্ছে মডেলিং করে আসলে যে ইনকামটা হচ্ছে সেটা আপনাকে স্বাচ্ছন্দ্যে জীবন দিবে, বাট ব্র্যান্ড এনে দিবে না। সো অনেকেই বলে যে ব্র্যান্ডের জন্য অনেক ধরনের এটা সেটা করতে হয়। কি করতে হয় অ্যাকচুয়ালি, মানে অ্যাফোর্ডেবল লাক্সারিয়াস লাইফের পয়েন্ট আছে। এই ধরনের কথা আসাটার কারণ হচ্ছে যে ফার্স্টে আপনাকে দেখতে হবে যে যে মিডিয়া ক্যারিয়ারে আছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি, সে কি ব্র্যান্ড অ্যাফোর্ড করতে পারে কি পারে না। গ্রাম থেকে কিছু মেয়ে ঢাকা শহরে আসবে আর নিজের মানে দু একটা ফটোশ্যুট করে নিজেকে মডেল দাবি করবে, আর মডেলস বলে নিজের রেটিংটা বাড়ানো, আর কিছুই না। বাট এক্স্যাক্টলি যারা মডেল তারা কখনোই মানে এই টাইপের কোনো কাজে যাবে না, বিকজ তারা কাজে ফোকাস, তাদের লিমিটেড লাইফ থাকে। দ্যাটস মিন গ্রাম থেকে যারা আসে তারা মডেল হতে পারে না।
অবভিয়াসলি পারে, কিন্তু এখানে এক শ্রেণীর মেয়েরা আছে যারা সুগার ড্যাডি মেইনটেইন করতেছে। ওটা শহরের মেয়েও তো হতে পারে, একটা নিচ্ছে মডেল, ওটা তো তারা শহরের আসলে মেয়েও মডেল হতে না। পারে, হ্যাঁ, নট নেসেসারি যে গ্রামের মেয়ে। এখন এটা বেশি হচ্ছে। Okay. আমি ঢাকার মানে বলবো, আমি নিজে যেখানে কাজ করছি আমি সেই অভিজ্ঞতা থেকে বলতেছি যে মানে আমি বলতে পারবো যে ঠিকমতো কথা বসার সিস্টেমটাও সে জানে না। ওকে, দ্যাটস মিন প্যারেন্টস থাকছে না ঢাকাতে, সো এখানে যা খুশি তা হ্যাঁ, করছে। যা খুশি তা করছে, কেউ দেখার নেই বলার নেই, বাট সে নিজেকে মডেল ট্যাগটা লাগিয়ে নিচ্ছে একটা ডিএসএলআর দিয়ে ফটোশুট করে। Okay. তারপরের দিনই সে একটা সুগার ড্যাডি মেইনটেইন করতেছে। এখন নাম খারাপ কার হচ্ছে? মডেলসদের। ওকে, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে আপনার প্যারেন্টস কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট? না না, ওকে, সো টোটালি এটার বাইরে। বিজনেস? হ্যাঁ, বিজনেস করে। আচ্ছা, কিসের বিজনেস? আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে। ওকে, সো ইউ আর রিচ পারসন। পাশাপাশি পাশাপাশি গাড়ির বিজনেস আছে। Okay. হ্যাঁ, তো বাবা আসলে এটাতে সম্মতি ছিল না। আমাদের ফ্যামিলিটা একটু ধার্মিক। আমার অন্য বোনরাও একটু সেফলি থাকে। মিডিয়াটাতে তো জানেনই, একটু খোলামেলা টাইপের চলাফেরা থাকে, যে যেভাবে নেয়। তো প্রথমে আব্বু আম্মু সাপোর্ট করতো না। তো এখন যখন দেখলো যে না, আমার শখ থেকে ওইটা আমার প্রফেশন হয়ে গেছে, আমি এটাতে কিছু করতে পারছি, এখন সবসময় আব্বু আম্মুর কাছে বলতে হচ্ছে না, ফ্যামিলির কাছে অনেক আবদার থাকে না, যে নিজে থেকে ইভেন তুমি যদি নিজে থেকে ফ্যামিলিকে কিছু গিফটও করো, সেখানেও অনেক আনন্দ আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি করতে চাই, আপনি বললেন যে মিডিয়াটা একটু খোলামেলা, এটা নিয়ে যাব, বাট তার আগে সময় হয়েছে ছোট্ট একটা ব্রেকের পর এই উত্তরটা আপনার কাছ থেকে নিশ্চয়ই নিব। প্রিয় দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর আপনাদের জন্য নিয়ে আসবো এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি গ্লস অ্যান্ড গ্লিটারে। চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপে নতুন কী লুক রয়েছে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা নিশা। আজকে আছে ট্রেন্ডি লুক অ্যান্ড গেট আপ এই সেগমেন্টে। আর এই সেগমেন্টে আজকে আমার সাথে মডেল হিসেবে আছে রিদি। আর এখন যেহেতু ব্রাইডাল সিজন চলছে, সো আমরা মনে করেছি যে আমরা যদি একটা খুব গর্জিয়াস পার্টি লুক করি তাহলে কেমন হয়। ভিউয়ার্স, আমরা ওর বেস মেকআপটি একটু হাফ ডান করে রেখেছি। সো আমরা প্রথমেই ওর আই লুকস দিয়ে শুরু করি। আমরা ওর আইব্রোজটি ড্র করে নিচ্ছি। ক্রিজে আমরা একটা ম্যাজেন্টা কালার আমরা প্রথম ডিফাইন করে নিচ্ছি। আমরা যখন ক্রিজে কোনো কালার অ্যাপ্লাই করি তখন যত ভালো করে টাইম নিয়ে এটাকে ডিফাইন করব, তত কালারটার সুন্দরভাবে ফুটে উঠবে এবং কালারটা অনেক শাইনিং বাড়বে। ম্যাজেন্টা কালারটা ডিফাইন্ড হয়ে গেছে। এখন আমরা ওর আইয়ের ইনার কর্নার এবং আউটার কর্নারে আমরা একটু পার্পল কালার ব্লেন্ড করব। হ্যালো আইয়ের ঠিক মজাটাই কিন্তু এখানে, তাই না? এখন আমরা ক্রিজের মিডলে একটা স্মুথ একটা লাইট কালার একটা গ্লিটার ইউজ করব। ওকে, গ্লিটারটা আমরা অ্যাপ্লাই করছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফিঙ্গার টিপ দিয়ে গ্লিটারটা ইউজ করছি। আউটার কর্নারে একটু হালকা ব্ল্যাক কালারটা ইউজ করব। ওর চোখটাকে একটু ভাইব্রেন্ট করার জন্য আন্ডার আইজ ম্যাজেন্টা কালার একটু ব্লেন্ড করে দিব। আইয়ের ইনার কর্নারটা একটু হাইলাইটিং করে দিচ্ছি। আমরা এখন আইলাইনার দিচ্ছি। আর আইলাইনারটা একটু আউটার সাইডে টেনে দিচ্ছি যেন চোখটা দেখতে একটু বড় লাগে। আমরা এখন মাস্কারা ইউজ করব। আর বলে রাখছি, আমাদের কিন্তু মেকআপের ক্ষেত্রে কারো কারো কিছু কিছু ভুল আছে, যে আমরা আইল্যাশটা ইউজ করি, দেন পরে আমরা মাস্কারাটা করি। আগে আমাদের মাস্কারাটা ইউজ করতে হবে,
আমাদের যে ন্যাচারাল আইল্যাশটা আছে এটাকে তৈরি করতে হবে, কারণ এটার মধ্যে আমরা যখন মেকআপ করি তখন অনেক মেকআপ এখানে লেগে থাকে, সাদা সাদা হয়ে থাকে। আইল্যাশটা লাগিয়ে এটাকে মাস্কারা করব, তখন কিন্তু প্রপারলি এটা ক্লিন হবে না। সো আমাদের আগে মাস্কারাটা ইউজ করতে হবে। আমরা এখন আইল্যাশ অ্যাপ্লাই করব। আইল্যাশ যখন আমরা লাগাবো তখন ঠিক আউটার কর্নারটা আমরা একদম আই লেভেলে রাখবো না। আই লেভেল থেকে যদি আমরা একটু উপরে এটা অ্যাপ্লাই করি তখন নর্মাল থেকে চোখটা দেখতে একটু বেশি বড় লাগবে। কন্ট্রোলিং ছাড়া কিন্তু মেকআপ একদমই অসম্পূর্ণ, তাই না? সো আমরা ফার্স্টে নোজটাকে কন্ট্রোলিং করছি। সেটিং স্প্রে করে ওর মেকআপটাকে লক করে দিব। হাইলাইটার দিয়ে মুখের মেকওভারটি কমপ্লিট করব। আমরা এখন লিপস্টিক অ্যাপ্লাই করব, আর লিপস্টিকটা অবশ্যই মেকআপের সাথে মিল রেখে করতে হবে। লিপস্টিকটা দেওয়ার সাথে সাথে আজকে আমাদের ওর ফেসের মেকআপ লুকটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ওর হেয়ারটাকে ওর মেকআপের সাথে মিল রেখে একটু সেট করব, দেন আমরা ফিরে আসব ওর টোটাল সুন্দর মেকওভারটি নিয়ে। কেমন হয়েছে আপনাদের দেখানোর জন্য। সুন্দর একটা লুক আমরা দেখে আসলাম। সময় হয়েছে ছোট্ট আরও একটা বিরতির পর আপনাদেরকে দেখাবো এই সপ্তাহে বিউটি টিপস। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। বিরতির পর আরও একবার ওয়েলকাম করছি গ্লস অ্যান্ড গ্লিটারে। চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে কী রয়েছে। হ্যালো এভরিওয়ান, আই এম সাকিরন ফ্রম সাকিরনস মেকওভার সেলুন। আজকের বিউটি টিপসে থাকছে হেয়ার কেয়ার টিপস। হেয়ার কেয়ার বলতে আমরা প্রথমেই আমাদের মাথায় চলে আসে যে হেয়ার ফল আমাদের অনেক কারণে হতে পারে, ইন্টারনাল কারণে হতে পারে, ড্যান্ড্রফ থাকলে হতে পারে, অয়েলনেসের জন্য হতে পারে, শ্যাম্পুর জন্য হতে পারে। তো আমরা ফার্স্টেই ফাইন্ড আউট করব আমাদের কি কারণে হেয়ার ফলটা হচ্ছে। ড্যান্ড্রফ থাকলে আমরা অবশ্যই ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করব, অ্যান্ড অয়েলি স্ক্যাল্প হলে আমরা আমাদের স্ক্যাল্পের সাথে যায় এমন কোনো শ্যাম্পু ইউজ করব, অ্যান্ড অবশ্যই আমাদের হেয়ার অনেক ক্লিন রাখবো। আমাদের হেয়ার অনেক রাফ হয়ে যায়, বিশেষ করে শীতে তো আরও বেশি রাফ হয়ে যায়। তো রাফনেসের জন্য আমরা অবশ্যই আমাদের হেয়ারের সাথে যে শ্যাম্পু যায় সেরকম একটা শ্যাম্পু সিলেক্ট করব, অ্যান্ড সপ্তাহে অবশ্যই একবার অয়েল ম্যাসাজ করব, কন্ডিশনার ইউজ করব বাসায়, অ্যান্ড অবশ্যই প্রফেশনালি একবার হেয়ার স্পা নিব। আমরা অনেকেই হেয়ার কালার রিবন্ডিং করে থাকি, সেক্ষেত্রে আমাদের হেয়ারটা আরও বেশি ড্রাই অ্যান্ড ড্যামেজড হয়ে যায়। তো আমরা বাসায় তো বেশি বেশি কেয়ার নিবই, সাথে প্রফেশনালি উইকলি বা 15 ডেজে যদি একবার হেয়ার স্পা বা ক্যারোটিন ট্রিটমেন্ট নিতে পারি তাহলে আমাদের হেয়ারটা আরও হেলদি লাগবে। অনেক সময় দেখা যায় আমরা হেয়ার ট্রিটমেন্ট করছি, কেয়ার নিচ্ছি, কিন্তু কোনো কাট করছি না, ইচ্ছা মতো লম্বা, কোনো শেপ নাই। আমরা যদি একটু সুন্দর করে হেয়ার কাট করি তাহলে হেয়ারটা দেখতে আরও হেলদি লাগবে, সুন্দর লাগবে। আমরা অনেক সময় বাসায় অনেক এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করে থাকি, সেক্ষেত্রে অনেক সময় হেয়ার ড্রাই ড্যামেজ হয়ে যায়। তো আমরা চেষ্টা করব এক্সপিরিয়েন্স কারো হাতে যেন সবসময় আমাদের হেয়ারের কাজগুলো করাতে, যেমন কালার, রিবন্ডিং অ্যান্ড অল দিস থিং। আমরা বাসায় অল টাইপ অফ হেয়ারের জন্য একটা ট্রিটমেন্ট করতে পারি। আমরা আগে অয়েল ম্যাসাজ করে তারপরে একটা প্যাক বানাবো। প্যাকের জন্য লাগবে ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে টক দই, মেথি গুঁড়া, ডিমের সাদা অংশ একসাথে পেস্ট করে আমরা পুরো চুলে লাগিয়ে নেব। তারপরে আমরা আধা ঘন্টা পরে শ্যাম্পু কন্ডিশনার করে ফেলবো। এটা সব ধরনের হেয়ারের জন্য অনেক ভালো কাজ করবে। এগুলাই ছিল আজকের বিউটি টিপস। ধন্যবাদ সবাইকে।
দর্শক বিউটি টিপসগুলো কেবল দেখলেই হবে না, অবশ্যই বাসায় এগুলো ট্রাই করবেন। আবারও চলে যাচ্ছে আমাদের আজকের গেস্টের সাথে আড্ডায়। সো আপু যেমনটা বলছিলাম, একটা জিনিস বলেছিলেন যে আসলে খুব রক্ষণশীল একটা পরিবার থেকে আপনি বিলং করেন এবং মিডিয়া মানে একটু খোলামেলা। মিডিয়া কিন্তু কখনোই কাউকে বলে না যে তোমাকে অনেক বেশি খোলামেলা পোশাক পরতে হবে, এটা যার যার চয়েস। তো সেই ক্ষেত্রে আপনি কি খোলামেলা ব্যাপারটাকে নিয়েছেন না রক্ষণশীল ব্যাপারটাকে নিজের মধ্যে রেখেছেন? খোলামেলা বলতে আমার এখানে মানে সংজ্ঞাটা যেটা, সেটা হচ্ছে যেমন আমাদের ফ্যামিলিতে আগে যেরকম রুলসটা ছিল যে সন্ধ্যা 6টার মধ্যেই বাসায় চলে যেতে হবে, হাইয়েস্ট রাত 8টা বা 10টা। বাট মিডিয়া লাইফটা এমন যে আমি কখন বাসায় যাব আমি নিজেও জানি। এক্স্যাক্টলি 7:30টায় আমাদের শো, আপনি এখানে বসে শো করছেন। রেসিডেন্সিয়াল এরিয়ার বাইরে যদি কোনো লোকাল এরিয়াতে থাকেন তাহলে আপনি দেখবেন যে পাশের বাসার আন্টি থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত কাউন্ট করবে যে মেয়েটা কয়টা বাজে বাসায় আসছে। ছেলে মানুষ আসতে পারে, বাট একটা মেয়ে যদি আসে, ও আচ্ছা পাশের বাসার আন্টির মেয়েটা না রাত 2টা বাজে বাসায় আসছে, সে কি করে আসছে সেটা কিন্তু সে দেখতেছে না। আর এটা নিয়ে আব্বামোর মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তার উপরে মেয়েটা যদি সেজে গুজে আসে, একটা ভালো গাড়ি দিয়ে নামে, শেষ। এখন তাদের বোঝাবে কে? তো ওই জিনিসটা আমার উপর দিয়ে অনেক গেছে, মানে অনেক শুনতে হয়েছে। না মার খাইনি, তবে কথা অনেক শুনতে হয়েছে যে মানুষ কি বলে, বিকজ আমরা না অনেক কিছু করতে চেয়েও আগাতে পারি না মানুষ কি বলবে এটা চিন্তা করে। বাট আমি তো খারাপ কিছু করছি না। এন্টারটেইন লাইফটা আমরা যদি ফটোশুট না করতাম, বা আমি ছাড়া আরো যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাহলে বিনোদন জগৎটা দেখতো কে? ড্রেস কেনার সময় ক্যাটালগ দেখতে কিভাবে? কে দেখতো? আমার কোশ্চেনটা এটাই। আমি গিয়ে গিয়ে বলতাম যে যখন আপনারা সিরিয়ালগুলো দেখেন রাত 2টা বাজে বা কয়টা বাজে তারা শুটিং শেষ করে আসছে, আপনি কি জানেন সেম কাজটা আমিও করতেছি, তাহলে আপনাদের কেন আমাকে খারাপ লাগতেছে, আমাকে কেন সমাজে অ্যাকসেপ্ট করতে পারতেছে? এই প্রশ্নটা দর্শক সবার কাছে রেখে দিলাম। হ্যাঁ, সো এবারে একটু আপনার সাথে কথা বলতে চাই আপনাকে নিয়ে। এতক্ষণ তো কথা বলছিলাম ক্যারিয়ার নিয়ে, বাট এই যে আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন, বিউটি পেজেন্টগুলোতে রাঙিয়ে তুলছেন, আমার মনে হয় যে বিউটি পেজেন্টেই যাবেন আপনি রাঙিয়েই তুলবেন সেই মঞ্চ। এত কাজের ভিড়েও স্কিন কেয়ার করছেন কিভাবে? বিকজ স্কিনটা তো ভালো রাখাই দিন শেষে একমাত্র লক্ষ্য থাকে আমাদের। হ্যাঁ, যেহেতু আমার ফেসে প্রচুর মেকআপ হয়, এটার জন্য আমার টোনার ইউজ করি আমি। ওকে, টোনারটা রেগুলার ইউজ করতে হবে, কারণ হচ্ছে আমার মনে হয় যে টোনারে ক্লিনজিংটা খুব ভালো হয়। প্রথমত আমাদের মেকআপ রিমুভার ইউজ করা হয় রাতে বাসায় গিয়ে, দেন আমি টোনারটা ইউজ করি, দেন আমি একটা সোপ ইউজ করি যেটা কোজিক সোপ, যেটাতে আপনার ফেসের ভিতরে মেকআপ থাকলেও সেটা আমি রিমুভ করতে পারবো, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার ফেস থেকে ফুল মেকআপটা রিমুভ না করতে পারেন, পার ডে বাই ডে ওটা লেয়ার হতে থাকবে আর আপনার ফেস ডাল হতে থাকবে। হেয়ারের জন্য কি কি করা হয়? হেয়ারের জন্য আমার তেমন কিছু করতে হয় না, আল্লাহর রহমতে মাশাআল্লাহ আমার হেয়ার এখনো ভালো আছে। যে কালার করার পরেও ভালো, 15-20 বার উপরে কালার করা হয়ে গেছে। সো তারপরেও আমার যতটুকু আছে সবাই বলে যে ইনাফ। সো আমি হেয়ারের জন্য তেমন কিছু করি না, তবে হ্যাঁ যখন সুযোগ পাই তখন অয়েল ম্যাসাজটা করি আমি। হাউ অ্যাবাউট শপিং? বিকজ আপনি বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছেন, সো শপিং এর ক্ষেত্রে কোন কান্ট্রি পছন্দ বা কোন প্লেস সবথেকে বেশি পছন্দের? ঘোরাফেরার জন্য যদি বলা হয় তাহলে আমি সবথেকে বেশি ইন্ডিয়া এবং থাইল্যান্ড গিয়েছি, এই দুইটাতে। মালয়েশিয়াটাও আমার শপিং এর জন্য পছন্দ। খাবারের ক্ষেত্রে পছন্দ কি? খাবারের ক্ষেত্রে আমার সবথেকে পছন্দ সি ফুড। সি ফুড, ওকে। সি ফুডের মধ্যে কোনটা? বিকজ আমিও সি ফুড জনরার। আমার অক্টোপাস, প্রন খুব পছন্দ। ওকে, স্কুইডটা আমারও খুব পছন্দের। ক্র্যাব ভালো লাগে না? ক্র্যাবটা ভালো লাগে, তবে মাঝে মধ্যে খুব প্রবলেম হয়ে যায় ওটা চাবানোতে, তো তাই ওটাকে অ্যাভয়েড খুব করি। ভালো হ্যাঁ, করে নিতে হবে। এন্ড অবসর টাইমে কি করেন? অবসর টাইমে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বের হই, গান শুনি, রান্না করি, যখন যেটা ইচ্ছা হয়। রান্নাও করেন? আমি খুব ভালো রান্নাও পারি, এটা হয়তো অনেকেই জানে না, বাট আমার বাসায় সবাই মানে কোনো বিশেষ দিন আসলে আমাকেই বলে যে রান্না করার জন্য। ওকে, আমিও খেতে চাই আপনার হাতের রান্না। ইনশাআল্লাহ। সবথেকে ভালো রাঁধতে পারেন কোন জিনিসটা? আমার মনে হয় আমি অলমোস্ট সবকিছুই ভালো রান্না করতে পারি। শেষ বেলায় যদি আমাদের অডিয়েন্স যারা রয়েছে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই, তাদের যদি কিছু বলার থাকে। শেষ বেলায় সবাইকে একটা কথাই বলবো, যেহেতু এখন অনেক গরম পড়েছে, সবাই বেশি বেশি পানি খাবেন এবং গাছ লাগাবেন, নিজেও বাঁচবেন, অন্যকেও বাঁচাবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনি আজ আমাদেরকে টাইম দিয়েছেন আর অনেক সুন্দর একটা কনভারসেশন হয়েছে, অনেক কিছু জানতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের গ্লস অ্যান্ড গ্লিটারের আয়োজন। আবারও দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন।